আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার গুলিস্তানে ব্লকেট কর্মসূচি পালন করেছে সমর্থকরা। তালা ঝুলিয়ে আন্দোলনের কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। মঙ্গলবার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে আইনি জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। থেমে থেমে গান আর স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিন অবস্থান নেওয়ার পর পঞ্চম দিনের ব্লকেট কর্মসূচিতে এমন ব্যতিক্রমী আয়োজন। আমরা রাজপথে থাকবো, রাজপথে আন্দোলন করে আমরা এই দাবি আদায় করব। হাইকোর্টের রায়কে বর্তমান সরকার তোয়াক্কা করছে না, মানছে না। টানা এমন কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম। ভোগান্তিতে পড়েন নগরবাসী। ওখানে নেমেছে, আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না। এরপরেও আমি আপনার ওই রোডে নামছি বেশ অনেকটা আগে, এটুকু কষ্ট করে হেঁটে আসছি। কর্মসূচি চলাকালে ফেসবুকে স্ট্যাটাস দেন ইশরাক হোসেন। বলেন, আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনগণ। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেন, এখনই ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি। এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন ইশরাক সমর্থকরা। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আদালতের নির্দেশনা মেনে দ্রুত ইশরাক হোসেনকে মেয়র পদের শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নেই, কেউ তাদের পুনর্বাসন করতে চাইলে তা প্রতিহত করতে হবে। সোমবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সিলেট নগরীর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিএনপির সিলেট বিভাগের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য কোনো অনুশোচনা করেনি, অথচ এরই মধ্যে সরকারের উপদেষ্টারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আদালতের রায় কিংবা গেজেট কিছুই মানা হচ্ছে না। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ দীর্ঘস্থায়ী ক্ষমতা ভোগের স্বপ্নে বিভোর। সমস্ত উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই করে তাদের কথায় উঠবে এবং বসবে। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে যারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, যে আওয়ামী লীগ 16 বছরে বিএনপির উপর সবচেয়ে বেশি গুম, খুন ও নির্যাতন চালিয়েছে, সেই দলকে পুনর্বাসন করছে বিএনপি, এমন দাবি ভিত্তিহীন। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। আচ্ছা ভাবেন একবার, যেই দলটা, যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপিকে, আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। জাতীয় প্রেস ক্লাবে গণজাগরণ দল আয়োজিত অন্য এক অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আপনার প্রতি যে আস্থা, বিশ্বাস, সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। মতভেদ থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আগামীর দেশ গড়ার আহ্বান জানান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, দেশের মানুষ নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। কিন্তু কেন এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে অথবা যেই টাইমই তারা বলছেন, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে। দুর্নীতি এবং পাচারকৃত প্রায় 1,76,000 কোটি টাকার মূল্যের সম্পদ বাংলাদেশ ব্যাংকের অধীনে জব্দ আছে। জব্দকৃত সম্পদ ব্যবস্থাপনায় ফান্ড তৈরিতে নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার যমুনায় অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। পরে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, আইনি মীমাংসা শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেওয়া হবে ওই অর্থ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিগত সরকারের সময় দেশ থেকে লুট হওয়া এবং বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ইতিমধ্যে দেশে বিদেশে বিপুল অঙ্কের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার। 1,30,758.7 crore টাকা, আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা, আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে 20.78। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে লুটপাট হওয়া সম্পদ এবং অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়, সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করতে পারছি বলে মনে হয়। তাদেরকে তৎপর হতে হবে, লিগ্যাল প্রোটেকশন তাদেরকে নিতে হবে, আমরা আইনগতভাবে তাদের পিছনে যাব। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিরা 1,000 কোটি টাকা আত্মসাৎ করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, যথাযথ নিয়মে তাদের বিচার হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন। তার জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া। হাসিনাকে যারা সহযোগিতা করেছে, ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়। আজকে তার জামিন আংশিক শুনানি হয়। প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে পাঠানো করা হয়।
আর আসামি পক্ষের আইনজীবীদের দাবি, ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, তাই তিনি অপরাধী নন। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নিরপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সোমবার সকালে সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব বলেন উপদেষ্টা। বৈঠকে মে মাসের মধ্যে তৈরি পোশাক কর্মীদের বোনাস এবং 3 জুনের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। রোববার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করা হয়। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে তোলা হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয় বৈঠকে। এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এবার সড়কে কোনো পশুর হাট বসবে না এবং পশুবাহী ট্রাকের সামনে কোন হাটে যেতে চান তা লিখে রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগেই টেন্ডার হওয়ায় এবছর সম্ভব না হলেও আগামী বছর থেকে 5% বদলে 4% হাসিল নেবার অনুরোধ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। ঈদের আগে 5 দিন ও পরে 3 দিন নৌপথে বাল্ক হেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্থলবন্দর দিয়ে ভারতের পণ্য আমদানি নিষেধাজ্ঞা বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, এমন সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন। এই সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন তারা। ব্যবসায়ীরা বলছেন, হঠকারী সিদ্ধান্তে উভয় রাষ্ট্রের বাণিজ্যের বিকাশ বাধাগ্রস্ত হবে। তবে আগামীতে দেশের ব্যবসায়ীদের নির্ভরশীলতা কমবে। মেজবা হাসানের রিপোর্ট। দেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। এর প্রায় 40% রপ্তানি হয় স্থলবন্দর দিয়ে। অন্যদিকে ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজার বাংলাদেশ, যেখানে প্রায় $900 কোটি পণ্য আমদানি করে ভারত। এর বড় অংশ শিল্পের কাঁচামাল। এমন অবস্থায় স্থলবন্দর ব্যবহার করে পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানির বিধিনিষেধ কিভাবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা? এই বাণিজ্য যুদ্ধ, এতদিন আমরা ইউএসএ চায়নার বাণিজ্য যুদ্ধ দেখেছি, এখন একটা কাউন্টার এরকম বাণিজ্য যুদ্ধে এখানে ভারত বাংলাদেশ একটা কাউন্টার যুদ্ধ এখানে শুরু হয়েছে। গভর্নমেন্ট যৌক্তিকভাবেই এবং সমতার ভিত্তিতে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে নেগোসিয়েশনে যাবে এবং আমরা উভয় দেশের স্বার্থে নিশ্চয়ই এটার কোনো একটা সলিউশন বের হবে বলে আমরা আশা করছি। শুধু যে ইন্ডিয়া মার্কেট আমাদের জন্য অপরচুনিটি তা তো না, সারা বিশ্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীরা বলছেন, এই নিষেধাজ্ঞা খানিকটা চ্যালেঞ্জ হলেও নতুন বাজার তৈরিতে সহায়ক হবে। একই সাথে কমবে নির্ভরশীলতা। বিকল্প হিসেবে আমরা নৌপথ ব্যবহার করতে পারি, সমুদ্র বন্দর ব্যবহার করতে পারি, অথবা আমাদের পানগা থেকে মংলা থেকে হলদিয়া এই রোডটাও আমাদের ব্যবহার হইতে পারে। আর দ্বিতীয়ত মানে যেটা ক্ষতিগ্রস্ত আমাদের সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে প্রসেস ফুড যেটা এবং ফার্নিচার যেটা আমাদের রপ্তানি যাইতো, সেইটা মেইনলি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিকভাবে এই সংকট নিরসন করতে হবে। এখানে
এই টিট ফর ট্যাট অ্যাকশনটা আমাদের নিজেদেরও ক্ষতি করে। আমাদের চেষ্টা করা উচিত ডিপ্লোম্যাটিক লেভেলে যে এগুলোর একটা সমাধান করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের আর কোনো এই টিট ফর ট্যাট মুভ নিয়ে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। প্রতিবেশী দুই রাষ্ট্রের এমন টানাপোড়েন সমাধান না হলে আগামীতে উভয় রাষ্ট্র ক্ষতির মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করা হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 হিসেবে গণ্য করল। আর সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং সদস্য পদে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরকে নিয়োগক্রমে তাদের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করা হলো। নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় 1102 কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 62 জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করেছে দুদক। ভুয়া প্রতিষ্ঠানের নামে 553 কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাইফুল আলম সহ 31 জনের বিরুদ্ধে প্রথম মামলা হয়। এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নামসর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স হুদা এন্টারপ্রাইজের নামে ভুয়া বিনিয়োগ প্রস্তাব তৈরি করে জাল কাগজ উপস্থাপন করে প্রাথমিকভাবে 105 কোটি টাকার ঋণ অনুমোদন করেন। পরে ধাপে ধাপে আরও 553 কোটি আত্মসাৎ করেন। বৈধ সিআইবি রিপোর্ট, ট্রেড লাইসেন্স, বীমা নথি ছাড়াই ঋণ প্রদান করা হয়। আর ঋণ বিতরণের পর ভেনাস ট্রেডিং সহ এস আলমের কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানে টাকা হস্তান্তর করা হয়। এতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী গুরুতর অপরাধ সংগঠিত হয়েছে বলে দুদক জানায়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 বিভাগে বিভক্ত করার প্রতিবাদে চলমান কলম বিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিকেলে এনবিআর ভবনের সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত না নিয়ে অধ্যাদেশ জারি করায় কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি পালন করে আসছেন। তারা দাবি করেন, এনবিআর বিলুপ্ত নয়, বরং একে স্বতন্ত্র রেখেই সংস্কার করতে হবে। আর ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত সহ মোট 3টি দাবি নিয়ে আলোচনায় বসবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 10-12 জনের একটি প্রতিনিধি দল। প্রবাসের খবর। হজযাত্রীদের সুরক্ষার জন্য নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের আগে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে দেশটি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানিয়েছেন, তাপ সম্পর্কিত অসুস্থতা প্রতিরোধের জন্য ব্যবহারিক পরামর্শ প্রদান করবে এই কিট, যার মধ্যে তীব্র সূর্যের আলো থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। লিখিত উপকরণ ছাড়াও কিটে সচেতনতামূলক ভিডিও, সোশ্যাল মিডিয়া সামগ্রী এবং মুদ্রণযোগ্য শিক্ষামূলক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে, যা পুরো হজ জুড়ে নিরাপদ স্বাস্থ্য অনুশীলনকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে। সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে বিনোদনমূলক শিক্ষার সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরের নেতৃত্ব দেন সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল মৃধা। শিক্ষা সফরে সার্বিক সহযোগিতায় ছিলেন তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান আলহাজ খলিল মৃধা, স্কুল পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাফিজুর রহমান, মোহাম্মদ মহসিন খান। সৌদি আরব তাবুক থেকে ইসমাইল খান টিটো জানান, তাবুক ইন্টারন্যাশনাল স্কুল থেকে বাংলাদেশি ছাত্রছাত্রী সহ বিভিন্ন দেশের 200 ছাত্রছাত্রী অংশগ্রহণে 20 কিলোমিটার দূরে বাংলাদেশি মালিকানা একটি কৃষি খামারের এই শিক্ষা সকল অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে উপস্থিত ছিলেন মিসেস জাহিদা মারুফ, মিসেস নাদিয়া, মিসেস রানিয়া, মিসেস কাশমালা, মিস সামার, মিস বুদুর, মিসেস মিনাল ফাতেমা,
মিস দিমা দলিল, মিস দিনা জলিল, মিস মাইশা সহকারী শিক্ষক জিদান খলিল, মিসেস সাফরিন, মিসেস সাদিয়া, মিসেস সাইরা, মিসেস আলপনা, মিসেস নাহিদা, মোহাম্মদ মুস্তাক এবং রুবেল হোসেন। শিক্ষা সফর উপলক্ষে স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বলেন, সামাজিক বাস্তবতায় শিক্ষা গ্রহণে ব্যর্থ হলেও জীবনের যে কোনো সময় শিক্ষা অর্জনের জন্য এই ধরনের শিক্ষা সফর অনেক ভূমিকা রাখবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের একত্রিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই শিক্ষা সফর আয়োজন করা হয়েছে। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবিকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তবে সীমান্তবর্তী স্টেডিয়ামকে ভেন্যু নির্ধারিত না করার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায় এটা আমরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।